চ্যাপ্টার পড়াচ্ছি, আজকে 3 নম্বর চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে কি মিলিটারি টেক্সটাইল স্কোপ অ্যান্ড ফিউচার। অলরেডি আমরা জানি যে হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে কি হয়, মিলিটারি যেগুলো পোশাক আমরা ইউনিফর্মগুলো দেখি সবগুলো হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের অংশ। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে টেকনিক্যাল টেক্সটাইলের কথা বারবারই বলছি, সেটা হচ্ছে ইউনিফর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা মানে কি করা হয় না, বেশি ব্যবহার করা হয় এটা না, কমফোর্টেবল। কারণ হচ্ছে কি মিলিটারি যে ড্রেসগুলো পরে থাকে অনেক দেখো না, অনেক মোটা থাকতে হয়, কন্টিনিউস পরে থাকতে হয়, জুতা পরে থাকে, ড্রেস যে পরে থাকে সারাক্ষণ তো পরে থাকে, জুতাগুলো দেখছো কন্টিনিউস পরে থাকতে হয়, গরমের একটা বিষয় আছে না। ইভেন এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু পোশাকগুলো তৈরি হয়। আর সবচেয়ে মজার বিষয় যে এই জিনিসগুলো যে টেকনিক্যাল টেক্সটাইলের যে অংশ, সেক্ষেত্রে দেখা যায় কমফোর্টেবল কিনা, অবশ্যই কমফোর্টেবল। মিলিটারি যে পোশাকগুলো ব্যবহার করা সেটা অনেক বেশি কমফোর্টেবল, সেই জিনিসগুলো কথা বলা হয়েছে এখানে। তো আমরা কি কি বলবো এই চ্যাপ্টারে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোপটা কি এবং ফিউচারে এই অলরেডি আমরা জানি ফিউচারটা কি, যত দিন যাবে টেকনিক্যাল টেক্সটাইলটা পুরো ওয়ার্ল্ডটাকে গ্র্যাব করে নিতে হবে। কারণ হচ্ছে এর কথা বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার উপরটা আমরা কিন্তু পাবো, শুধু আমরা না, টেক্সটাইলটা পাবো না, ট্রিপল এ যারা পড়ে, যারা সিএসসি পড়ে সবাই কিন্তু এটা পাবো। কারণ হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় হয়ে গেলে আমাদের কোনো দরকার পড়বে, তো এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আমরা চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারটা অ্যাটলিস্ট টেক্সটাইলের জন্য না হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি মেজর ড্রাইভার বিহাইন্ড মার্কেট ডিমান্ড ফর মিলিটারি টেক্সটাইল। মিলিটারি টেক্সটাইলের ক্ষেত্রে হচ্ছে মার্কেট ডিমান্ডটা কেমন, আসলে অবশ্যই সবসময় ভালো হওয়ারই কথা। তারপর 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ মিলিটারি টেক্সটাইল। এই মিলিটারি টেক্সটাইলগুলো যে বানানো হয়, কাপড়গুলো বানানো হয়, ফিজিক্যাল প্রপার্টিজগুলো কী কী হতে পারে। তারপর 4 নম্বরটা হচ্ছে ফাইবার টু প্রোভাইড সলিউশন, অর্থাৎ আমরা অনেকগুলো ফাইবার আছে তাই না, কী কী ফাইবার আমরা ব্যবহার করে এই কাপড়গুলো তৈরি করবো, সেই ফাইবারগুলো একটা লিস্ট দেওয়া আছে, আমরা স্লাইডে দিতে পারবো। তারপরে দেখছে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস অফ মিলিটারি টেক্সটাইল। এখন হচ্ছে মার্কেটে তো অনেক ধরনের কাপড়ই থাকে, তাই না, কম্পারেটিভ কোন কাপড়গুলো চলে বেশি মিলিটারি ক্ষেত্রে, কারণ অনেক ধরনের ড্রেসই আছে। যদি আমি বরাবরই রাস্তাঘাটে খালি একটা পোশাকই দেখি, আরও কোনো ড্রেস কোড আছে কিনা আমি জানি না আসলে। তারপর দেখেন অ্যাপ্লিকেশন সেগমেন্ট অফ দ্য মিলিটারি স্মার্ট টেক্সটাইল। অর্থাৎ অ্যাপ্লিকেশন মানে কি, যে কি ধরনের আমরা ব্যবহার করি এই অ্যাপ্লিকেশনগুলো। তারপর আছে রিজনাল অ্যানালাইসিস অফ মিলিটারি টেক্সটাইল। এই জিনিসগুলো সবই অনেক ইজি এই চ্যাপ্টারটা। তোমাদের জন্য টেকনিক্যাল টেক্সটাইল পড়ার আরেকটা ওয়ে হচ্ছে তোমাদের নোট করে করে কিন্তু পড়তে হবে। আগে বলে রাখি, স্লাইডে যা আছে এটা এনাফ, স্লাইডে যা আছে এনাফ, যা সামান্য তথ্য দিয়ে আছে, ইনফরমেশন দিয়ে আছে, এর বাইরে হাজার হাজার ইনফরমেশন আছে, এত কিছু স্লাইডে কখনো অন্তর্ভুক্ত করা ইজি না। আমি জাস্ট তোমাদের ধরা দেওয়ার জন্য জাস্ট কোটের সামনে কিছু ইনফরমেশন দিয়ে আছে, বাট পরীক্ষা হলে কি কোনো বেশি লিখতে হবে। আগে বলে দিলাম অনেক বেশি লিখতে হবে পরীক্ষায়, মানে অ্যানালাইসিস প্রশ্ন অনেক বেশি থাকবে, তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে, মানে 3-4টা লুজ নিয়ে নিয়ে লিখতে হবে। আগে বলে দিলাম, কিন্তু অল্প অল্প করে লিখে রাখবো, নাম্বার কিন্তু তোমরা পাবা না। হ্যাঁ, যা আছে তাই হবে। এখানে যা আছে এখান থেকে কোশ্চেন করার চেষ্টা করা হবে, যদি বাইরে থাকার কোনো সম্ভাবনা নাই বললেই চল, ঠিক আছে। এখন আসো, প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, টেকনিক্যাল টেক্সটাইল আর ফেব্রিক দ্যাট আর মেড ফর এ পার্টিকুলার ফাংশন, দে আর ইউজ টু বি ইউনিক ক্যারেক্টারিস্টিক ইন টেকনিক্যাল ড্রেস। অর্থাৎ হচ্ছে আমরা যে ড্রেস কোডগুলো বানাই, সেই ড্রেস কোডগুলো বানানোর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল জিনিস ফলো করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা একটু আগে আমরা বলছি যে পোশাকটা আমরা পরবো, সেই পোশাকটা যেন কমফোর্ট হয়। আর গরমের দিনে আমাদের যেহেতু মিলিটারিরা কন্টিনিউয়াস ড্রেস কোডটা পরতে থাকে, সো এমন একটা ড্রেস বানানো হয়েছে যে ড্রেসটা কী হয়, সবসময় কমফোর্ট হবে। কমফোর্ট না হলে কী হবে আমাদের জন্য, কমফোর্ট না হলে কি কন্টিনিউয়াস তো পরে থাকতে পারবে না, কারণ হচ্ছে ওরা কি দেশের জন্য কাজ করে না, দেশকে সার্ভিস দেয়, সো কন্টিনিউয়াস তাদেরকে সার্ভিস দিতে হয়, যদি ওরা সার্ভিস দেন। তারপরে দেখেন মিলিটারি, মেরিন, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, হ্যাঁ, ফি অফ দ্য এরিয়াস আর ম্যাটেরিয়াল ইউজ। শুধু মিলিটারি না, মেরিন ইঞ্জিনিয়ার তোমরা ছিল, নৌবাহিনীর ক্ষেত্রে কি বলা হয়, মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়। তারপর থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, হ্যাঁ হ্যাঁ, মেরিন ইঞ্জিনিয়ার তো আলাদা, নৌবাহিনী নেভি, নৌবাহিনী নেভি যারা মেরিন বলা হয়, মেরিন আলাদা আলাদা। নৌবাহিনীর একটা জাহাজে থাকে, নৌবাহিনী হচ্ছে যোদ্ধা, মেরিন হচ্ছে লোকা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, আমার একটা বন্ধু হচ্ছে আচ্ছা, ভুল বোঝার কোনো অবকাশ নেই, ঠিক আছে। ইঞ্জিনিয়ার মানে নৌবাহিনীতে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, সেটা কথা আমি বলছি, তোমরা কিছু বলতে পারো। এখন দেখো যেটা বলা হচ্ছে যে মেইনলি মিলিটারি সেক্টর ইজ হাইলি রিলেটেড টু দ্য টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল। অর্থাৎ হচ্ছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে টেকনিক্যাল রিক্সার। এখন মনে প্রশ্ন হতে পারে, বারবারই বলেন যে টেকনিক্যাল রিক্সার, তাহলে মিলিটারি পোশাক তৈরির ক্ষেত্রে কি ব্যবহার করা হয় যেন এটা বেশি কমফোর্ট হয়, এরকম ধারণা আছে কোনো কিছুতে? স্যার মানে বারবার বলতেছে না যে মিলিটারি যে ড্রেসটা বলো, ইন্ডাস্ট্রিয়াল যারা ইঞ্জিনিয়ার সেক্ষেত্রেও কিছু ড্রেস কোড আছে। তো এই ড্রেস কোডগুলো বানানোর জন্য যে আমরা হচ্ছে কি টেকনিক্যাল টেক্সটাইলের সাহায্য নিই, মানে কি এখন উপাদান ইউজ করা যেতে পারে যেটার ব্যবহার করলে এটা কমফোর্টেবলটা অনেক বেশি হবে, সে কথাটা বলছে। কোন জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কোনো আইডিয়া? দেশের ভিতরে সার্ফেসটা থেকে কখনোই কিছু এখানে হচ্ছে ওই গার্মেন্টসগুলো হচ্ছে বুলেট প্রুফ হইতে হবে, এটা কমফোর্টেবল Very good. ফায়ার প্রুফ হতে পারে, হ্যাঁ, waterproof, fireproof এগুলো full দেওয়া। মানে ওয়াটার ডিলেবল হতে হবে, বিশেষ করে এয়ার ডিলেবল হতে হবে। কারণ কি গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, ফায়ার রেজিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে যে ড্রেসটা পরবে সেই ড্রেসে যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে যদি ওটা কি হয় বার্নিং হয় তাহলে তো সমস্যা না। ওদের ড্রেস কোডগুলো দেখবা যে খুব সহজে কিন্তু বার্নিং হয়, খেয়াল করে দেখবা। ইভেন যারা ফায়ার সার্ভিসে কাজ করে তারা কি খুব সহজে বার্নিং হয়, ওদের ড্রেস কোডটা কিন্তু ওইভাবে বানানো, ঠিক আছে? তারপর আরেকটা পয়েন্ট বলছে, সেটা কি পয়েন্ট বললেন? বুলেট প্রুফ বলছি, বুলেট প্রুফ, রাইট। ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফের কথা বলি না, আরেকটা জিনিসের কথা বলছিলাম। ওয়াটারপ্রুফ হওয়ার জন্য কি শর্ত কি হতে হবে বলছিলাম? ডিসকাস না, কি বলছিলাম যে ওয়াটারপ্রুফ এর কোনগুলো হয় সবসময়? স্যার, যেসব fabric হচ্ছে, না, মনে নাই, ভুলে গেছি, কিন্তু মনে আছে, স্যার বলছিল এটা আমার মনে আছে। বলছিলাম সেটা হচ্ছে সলিং এর কথা বলছি। Soil, হ্যাঁ। সোয়েলিং মানে একটা করতে করতে স্যার ব্লক হয়ে যায়, হ্যাঁ। এজন্য হচ্ছে আর পানি দিতে পারে না। সলিং এর কথা বলছিলাম, এটা কিন্তু যে ফেব্রিকের কথা বলছি সেটা হচ্ছে ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক যেটা আছে, ওভেন ফেব্রিক কি হয় একটা সময় যেহেতু সলিং মানে কি ওয়াটার হচ্ছে অ্যাবজর্ব করে, ওয়াটার অ্যাবজর্ব করার ফলে খুব সহজে কি হয় একটা সময় পরে এটা পানি গ্রহণ করতে পারে না, অর্থাৎ ওভেন ফেব্রিকটা ব্লক হয়ে যায়। তাহলে স্যার সোয়েলিং ফেব্রিক সবসময় হেভি ওয়েটের হবে। সলিং মানে কি? আরেকটা জিনিস বলছিলাম না যে সলিংটা কিভাবে বের করে, জানো তো? বলছিলাম তো আমাদের বলি না, এটা বলতে সলিংটা কিভাবে বের করে বলো তো? সলিং কিভাবে বের করে? এটা হচ্ছে সয়েল, লিখে রাখো, হ্যাঁ? সয়েলের ডায়ামিটার, সয়েলের ডায়ামিটার মাইনাস হচ্ছে স্যারের ভুল। সয়েলের ডাইমেনশন, আরে এটা নতুন কোন কিছু সয়েলের ডাইমেনশন মাইনাস ড্রাই ডাইমেনশন, ড্রাই ডাইমেনশন মাইনাস হচ্ছে ডাই ডাইমেনশন ইনটু 100%, ডাই ডাইমেনশন ইনটু 100%, অর্থাৎ সয়েল হওয়ার ফলে কি হয় জিনিসটা ফুলে যায় না, ফাইবারটা যখন ফুলে যায় তো ফুলে যাওয়ার পর কি ওয়েট বাড়ে না কি কমে? কোনো একটা জিনিস যখন ভিজে যায় ওই জিনিসটা যখন শুকায় তখন ওয়েট বাড়ে না কি কমে? হ্যাঁ শুকায়? শুকানোর পরে হ্যাঁ, কমবে। ড্রাই মানে কি? ড্রাই মানে হচ্ছে শুকানো, তাই না? হ্যাঁ, কমে যায়। কমে যাবে। ধরো এখান থেকে এরকম ভাবে সয়েলটা বের করতে হয়, ধরো সয়েলের ডাইমেনশন ধরো আছে 20, হ্যাঁ, ট্রাই করার পর সেটা হয়ে গেল কত? 10, 10 গ্রাম হতে পারে, কিন্তু 10 ইন্টু 100%, তাহলে এটা দিয়ে আমরা কি সহজে সয়েলটা বের করতে পারবো। আর কোনটার ক্ষেত্রে বেশি সয়েল হয় বেশি বলছিলাম? সয়েলিংটা হয় ফিলিক্স এটা স্যার এটা কি উপরে সয়েলের ডাইমেনশন মাইনাস হচ্ছে ডাই ডাইমেনশন ডিভাইডেড বাই ডাই ডাইমেনশন ইনটু 100%, ঠিক আছে? অর্থাৎ ডাইমেনশনের কথা বলা আছে কারণ হচ্ছে সয়েলিং হলে কি হয় ডাইমেনশনের পরিবর্তন হয়, কি হয় ডাইমেনশনের পরিবর্তন হয়। পরিবর্তনের ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে লেন্থ বরাবর পরিবর্তন হতে পারে, এগুলো তোমাদের পড়ার কথা আমি জানি না বলছো কিনা, উইথ বরাবর হতে পারে, তারপর হচ্ছে ডায়ামিটার বরাবর হতে পারে, তারপর হচ্ছে ভলিউম বরাবর হতে পারে, এই দুটোকে এক্সিয়াল বলা হয়, অক্ষর ভলিউম বরাবর এ বরাবর হতে পারে, ঠিক আছে? মনে রাখতে হবে। তাহলে কি হবে যদি কখনো বলা হয় যে কোনো একটা ফেব্রিকের সয়েল বের করো, পারবা? সয়েল ডাইমেনশন মানে ডাই ডাইমেনশন ডিভাইডেড বাই ডাই ডাইমেনশন টু 100%, বেল দিয়ে থেকে তুমি বের করতে হবে, পারা যাবে? ঠিক আছে? এটা আবার সয়েলের আমরা কয় ধরনের বলছিলাম? সয়েলের মধ্যে 4 ধরনের, কয় ধরনের? পারো তো? কি কি সয়েল কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে লিখে রাখো, হ্যাঁ, এগুলো লাগবে, তোমরা তো কয়েকবার বের হয়ে যাবা। ট্রান্সফার ডায়াসলিং, তারপর 2 নম্বরটা হচ্ছে ট্রান্সফার ভলিউম সলিং, 3 নম্বরটা হচ্ছে ট্রান্সফার, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার। আচ্ছা আমি ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ স্যার, উপরে লিখেছে এখানে। হ্যাঁ কোন ইনফরমেশন জানা দরকার। এক নম্বরটা হচ্ছে ট্রান্স
চার ধরনের হচ্ছে সয়েলিং হয়, হ্যাঁ? কয় ধরনের সয়েলিং হয়? চার ধরনের। ডায়াল হলো প্রথম দেখলে এটা ট্রান্সভার্স, ট্রান্সফার শব্দ হ্যাঁ, অর্থাৎ হচ্ছে বিপরীত দুইটা হতে হবে। ডায়াল, ডায়াল মানে দুইটা, ডায়াল মানে ডায়ামিটার, অর্থাৎ লেন্থ বরাবর হতে পারে অথবা উইথ বরাবর হতে পারে। তারপরটা হচ্ছে ট্রান্সফার এক্সিয়াল, মানে লেন্থ বরাবর, লেন্থ বরাবর একটা। আর এটা হচ্ছে ভলিউম, মানে ভি, ভলিউম মানে হচ্ছে ভি, মানে আয়তনের কথা। তারপর এরিয়া, ক্ষেত্রফল মানে এ, এরিয়া বরাবর কতটুকু চেঞ্জ হবে সেটা বলতে পারে। পুরুত্ব হতে পারে না? হতে পারে, বাট এটাকে প্রকাশ করা হয় এভাবে, ঠিক আছে? ধরে এরকম হলে এরিয়া হবে কি হবে? ডেল এ বাই এ, ঠিক আছে? আর এক্সেল হলে ডেল ই বাই ডি। পুরুত্বটা দেখি ডেল ই বাই ডি, হ্যাঁ? পুরুত্বটা দেখি কোনটা? পুরুত্ব না, পুরুত্ব এখানে আসবে না, পুরুত্ব কোনো বিষয় না। এরিয়া মানে একটা আয়তন, এরিয়া মানে আয়তন, কতটুকু মোটা এটা ডিপেন্ড না। করে এটা পুরুত্ব এরিয়া বড়, অর্থাৎ ডাইমেনশনাল পরিবর্তন হবে, চেঞ্জ হবে। অর্থাৎ মনে করো ইনিশিয়াল অবস্থা ধরে এরকম ছিল, যখন পানি যখন অ্যাবজর্ব করবে তখন কি হয়ে যাবে? কিছুটা আর একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে? এটা আবার তখন কি হয়ে যাবে? ভলিউম বরাবর আয়তনে বৃদ্ধি হতে পারে, সেই জিনিসটা খুব বলা আছে। আর ওভার ফেব্রিক ক্ষেত্রে কি হয়? ওভার ফেব্রিক ক্ষেত্রে একটা সময় গ্রহণ করার পর গ্রহণ করবে না, ওই জায়গাটা ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে গেলে সেটা হচ্ছে ওয়াটার প্রুফ হয়ে যাবে, এই জিনিসটা কথা বলা আছে। এগুলো তোমার পড়ে আসলে সলিড, আজকে 500 ক্লাস সলিড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি সলিড হলে কি হয় বলো তো? সলিড হলে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাইট, ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে। ভালো কথা বলছে, এই কথা বলতে যাচ্ছিলাম, ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে। ওয়াটার অ্যাবজর্বেন্সি যত বাড়বে তত কি হবে? তত কি হবে? ডাইটেক বাড়বে। ডাইটেক মানে বুঝো? ডাইটেক অর্থাৎ ডাইসগুলো দেওয়ার ক্ষমতা। তো তোমার সাথে এমনি নরমাল যে রেইনকোটগুলো এগুলো তো অর্ডার মানে অ্যাবজর্ব করে না। তাহলে ভেজাল আছে। এর দিকে পানি পড়বে, এদের পানি পড়ে যাবে। কারণ হচ্ছে কি 100% তো পলিস্টার না, কারণ তোমাদের যে ব্লেন্ড ফেব্রিক আছে আমি বলছিলাম, পিসিসি কথা বলছি, ওগুলো থাকে ব্লেন্ড, ঠিক আছে? আর না না, ও বলতেছে কি যে পানি ভিতরে প্রবেশ করে, তাই বলতেছে, ওটা কথা বলছে। ওর কথার মধ্যে একটু ভুল আছে, তুমিও একটু ভুল বুঝছো। ও বলতেছে কিছু কিছু কাপড় আছে স্যার এইগুলোর মধ্যে কাপড় পানি ভিতরে ঢুকে যায়, সে কথাটা বলছে না। বাট ওয়াটার প্রুফ যদি সম্পূর্ণ যদি ওভেন ফেব্রিক হয় তাহলে ভিতরে ঢোকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? কারণ সে একটু ব্লক হয়ে গেছে, অ্যাবজর্বেন্সি এত পরিমাণ পানি গ্রহণ করছে যেটা নিতে পারবে না, সেই জিনিসটা কথা বলছে। তাহলে পারবা সলিড মানে কি? সলিড মানে হচ্ছে খুলে যাওয়া, পানি অ্যাবজর্ব করে। পানি অ্যাবজর্ব করলে কি হবে? এটা ডাইমেনশনের পরিবর্তন হতে পারে, ভলিউম বরাবর হতে পারে, এরিয়া বরাবর হতে পারে, এক্সিয়াল বরাবর হতে পারে, আবার কি এরিয়া বরাবর হতে পারে। আরেকটা জিনিস যেটা বাড়ে সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে। যদি ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে ডাইটেকটা বাড়ে, ওকে? আচ্ছা, যেটা ছিলাম সেটা একটু ফিরে যাই। তোমাদের বলতে গেলে অনেক কথা চলে আসছে, একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাবে। তারপর কি বলছে দেখো, ও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে টেকনিক্যাল টেক্সচারটা ওয়ার্ল্ড ওয়াইড 2 মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কত সালে হয়েছে বলো তো, জানো? 2 1945 সালের পরে এই টেকনিক্যাল টেক্সটাইলটা আগে যেরকম ছিল আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। অর্থাৎ টেকনিক্যাল টেক্সটাইলের যে আমাদের আউটকাম যেটা এখন আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আগে যে টেকনিক্যাল কনসেপ্টগুলো ছিল তার থেকে ধীরে ধীরে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে এই টেকনিক্যাল জিনিসগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তোমাদের এখানে দেওয়া আছে দেখবা, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট গ্রোথ বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথগুলো কিন্তু আরো বেশি হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। তারপর বলছে দ্য প্রসেস অফ টেক্সটাইল টেকনোলজি হ্যাজ লিড টু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন মিলিটারি ইউনিফর্ম নাওয়াডেজ। এখন কি ড্রেসআপে অনেক পরিবর্তন আসছে না, শুধু মিলিটারি ড্রেসআপ না, আমাদের ড্রেসআপে কিন্তু অনেক পরিবর্তন আসছে। আগে আমরা যে ড্রেসআপ গ্রোথ করতাম এখন কি তার থেকে কি করি? আপডেট করে না সবাইকে। আগে কিছুদিন আগে ছিল ইন্ডিয়ান পাখি ড্রেস, সহজ একটা এক্সাম্পল, 5-6 বছর যতদূর আমার মনে পড়ে, তখন আমরা ছোট ছিলাম, তখন দেখতে সবাই পাখি ড্রেস কিনতো। এখন হচ্ছে কি হয়েছে, এখন আপডেট হয়ে পাকিস্তানি ড্রেস, না স্যার লাইন দিয়েছে না পাকিস্তানি মার্কেটে যায়, ঠিক আছে?
ঠিক আছে স্যার আমি কিন্তু- কিছু বলি না স্যার ঠাকুর ঘরে কি আমার বলা হয়েছে সো এই জিনিসগুলো কিন্তু দেখো তাহলে আগে কিরকম ছিল এখন কি দিন দিন আমাদের চাহিদা কিন্তু বাড়তেছে রুচির চাহিদা বলো মানে আমরা এই জিনিসগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে রুচির দুর্ভিক্ষ হচ্ছে স্যার। হ্যাঁ আমি কত ক্লাস বলছিলাম রুচির দুর্ভিক্ষ যদিও বলাটা ঠিক না বাট আমাদের ড্রেস কাপের ব্যাপারে অনেক শালীন হওয়া উচিত ঠিক আছে আমরা আসলে দিন শেষে যত কিছু করি না কেন আমাদের কিন্তু দিন শেষে আমরা চাইবো আমাদের যে জীবন সুখী হবে আমরা চাইবো কি যে শালীন হোক তুমি যতই এখন যত কিছু করে বেড়াও না কেন দিন শেষে কিন্তু তুমি এই জায়গাতে তুমি সেফ থাকার চেষ্টা করো সবসময় সবার জন্য তোমার জন্য যেমন সত্য এটা আমার জন্য সত্য ঠিক আছে তারপর কি বলছে যে স্মার্ট টেক্সটাইল আর ইনক্রিজলি ইন্টিগ্রেটিং দ্য সার্ভিস ইকোসিস্টেম ইকোসিস্টেম তো মানা জানো ইকোসিস্টেমটা কি আসলে ইকোসিস্টেম পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব বা আমাদের ইকো ফ্রেন্ডলি সিস্টেম কত ধরনের আমরা পড়ে আসছিলাম ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম পড়ে আসছিলাম মনে আছে ফিজিক্সে পড়ছি সিস্টেম কয় ধরনের বাংলায় বলছেন বাংলায় বলেন স্যার বলেন সিস্টেম কিন্তু ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম পড়ে আসছিলাম থার্মোডাইনামিক্সে পড়ে আসছিলাম ও আচ্ছা ইন্টারনেট ফিজিক্স ও আমরা এই চ্যাপ্টারটা কেন জানি বাদ দিছিলাম স্যার অন্য জায়গা থেকে তোমরা আমরা সবাই বাদ দিয়ে আসছো সব বাদ দেয়নি স্যার তোমরা অনেক বড় হয়ে গেছে দেখো এই জিনিসগুলো কথা বলা আছে ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের আমি বলি সাপ্লাই চেইনের কথা তোমরা শুনছো তাই না সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা কি আসলে মেইনলি সাপ্লাই চেইনের কাজ কি তোমরা জানো সাপ্লাই চেইনের আসলে কাজ কি সাপ্লাই চেইনে কিন্তু আগে ছিল না এখন এটাও কিন্তু টেকনিক্যাল টেক্সটাইলের একটা অংশ সাপ্লাই চেইন তোমরা অনেকে জানো না বিশেষ করে সাপ্লাই চেইন ফ্যাক্টরিতে থাকে সাপ্লাই চেইনের কাজ কি তুমি জানো সাপ্লাই তো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এটা কাজ কি তোমাদের জানা দরকার কয়েকদিন পর জবে যাবা এবার অবশ্যই জানা দরকার এটা স্যার যদি আমি ভালো বলে দিতে পারি যে আপনার যেখান থেকে উৎপাদন হয় আর প্রোডাকশন পর্যন্ত এই পুরা যে চেইনটা সেটাই এতটুকু না আরো কেউ মানে আরো ঠিক আছে মানে সাপ্লাই চেইনের কাজ কি আমি এখানে যে বলা হয়েছে সাপ্লাই চেইনের ক্ষেত্রে টেক্সটাইলের ক্ষেত্রেও এরা অনেক কাজ করে সাপ্লাই চেইনটা আসলে কি জানা দরকার না এটা তোমাদের প্রত্যেকটা জিনিসই জানা দরকার সাপ্লাই চেইন কি এখানে কাস্টমার কনজিউমার আর হচ্ছে কোম্পানির প্রডিউসার এদের মাঝখানে ইন্টারমিডিয়েট হ্যাঁ অবশ্যই হ্যাঁ মিডিয়াম হিসেবে তো কাজ করে মানে কি কাজ তারা কি করে মানে এরা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে ওই বায়ার অথবা কনজিউমার বা কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী যা কিছু লাগবে এগুলো Right. কোম্পানিকে সাপ্লাই রাইট রাইট আর কোম্পানির কাছ থেকে রিকোয়ারমেন্ট ফুলফিল করে প্রোডাকশন আবার কাস্টমারের Right. কাছে বা বায়ারের কাছে পৌঁছায় রাইট এই যে আমরা ড্রেস পরেছি আমরা শার্ট পরেছি সাথে যে বোতামগুলো হবে না বাটন তো অনেক ধরনের নাম শুনছো বাটন তোমরা এখন পড়াশোনা করো না হ্যাঁ, স্যার। পারলে অনেক ধরনের বাটন আছে আচ্ছা শ্বাস দিলাম বাটন কি কয় ধরনের বাটন আছে লাইন কি লাইন খুব জানা দরকার যে লাইন আসলে কি LIGNE লাইন লাইন কি জিনিস সবাই এগুলো জানবা লাইন কি ভাইবা বলে প্রশ্ন লাইন কি বাটন কয় ধরনের হয় প্রেসিং বা আয়রনিং এগুলো অবশ্যই জানা দরকার যেটা বলছিলাম সাপ্লাই চেইন হচ্ছে কাজ হচ্ছে দেখো একটা শার্ট বানানোর জন্য কি ধরনের ইকুইপমেন্ট দরকার ঠিক আছে এই যে বাটনগুলো ঠিক আছে ধরো আমি একটা শার্ট বানাচ্ছি ধরো 5000 পিসের একটা শার্ট বানাবো 5000 পিস শার্ট বানাবো ধরো আমার কাছে হচ্ছে বাটন নাই আজকে বানাই দিতে হবে কালকে আমার ডেলিভারি এই অবস্থা তুমি বাটন কই পাবা ধরো আমাকে বলতে হচ্ছে স্ন্যাপ বাটন ধরো যার জন্য এগুলো যে তোমার স্ন্যাপ বাটন নাই এটা কারা দিবে না বায়ার কোনো সময় বায়ার মানে বায়ারও দেয় আর কোনো সময় এই জিনিসটা এই জন্য হচ্ছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যারা সারা ধরো মোটামুটি সবাই অচল মার্চেন্টেজে যারা জব করতে চাও মার্চেন্টেজের কমিউনিকেশন হয় সরাসরি সাপ্লাই চেইনের সাথে যারা সাপ্লাই চেইনে আছে মার্চেন্টেজে কি করে যে বলে যে আমার 5000 পিস শার্ট লাগবে বানাবো আমরা এই শার্টের জন্য আপনারা হচ্ছে আমাকে 7000 পিস বাটন এনে দিবেন তখন কি করে প্রোকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি করে এরা হচ্ছে কি কার সঙ্গে কাজ করে এই স্ন্যাপ বাটন যারা বানায় তাদের সঙ্গে এরা কি করে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে যে ধরো 5 দিন পরে শিপমেন্ট বা ওরা কি করে 2 দিন আগেই ওরা কি করে এটা স্টোর করে রাখে তখন ওরা কি করে ফোন দিয়ে বলে যে আমার 7000 পিস এই স্ন্যাপ বাটনটা আমাকে আগামী 2 দিনের মধ্যে দিতে হবে এরা এমনভাবে কমিউনিকেশন করে এরা সবসময় সময় হাতে রাখে কারণ হচ্ছে কি যখন একটা জিনিস ডেলিভারি করতে হবে ডেলিভারি কিন্তু দেওয়ার আগে কিন্তু অনেক প্রসিডিউর আছে এই জন্য কি করে কমপক্ষে 2 থেকে 3 দিন হাতে রাখতে হয় লাস্ট দিন যাই কিন্তু ডেলিভারি দিতে গেলে অনেক ঝামেলা হয় ফিনিশিং অনেক প্রবলেম হয় এই জন্য প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট খুবই চমৎকার একটা ডিপার্টমেন্ট বলা চলে যাদের কাজ হচ্ছে এই যে বাটন জিপার বলো আমরা যে জিপার ব্যবহার করি না জিপার তো চিনি এই জিপার বলো বাটন বলো সব কিছুই কিন্তু এরা কি এই প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আনে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের আরেকটা হচ্ছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট
এরা হচ্ছে কি করে, এরা যদি মার্চেন্ডাইজিং সার্ভিস না দেয় মার্চেন্ডাইজাররা মরে যাবে। কারণ হচ্ছে তোমার কি এই ডিপার্টমেন্ট মেইনলি এজ এ জুনিয়র হ্যাঁ হ্যাঁ প্রিম এন্ড অ্যাক্সেসরিজ, রাইট, প্রিম এন্ড অ্যাক্সেসরিজ। এই চাকরিটা খুবই আলাদা চাকরি, আবার কষ্টের চাকরি। প্রিম এন্ড অ্যাক্সেসরিজ যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কিন্তু এরাই নিয়ে আসে, বুঝছো? স্টোর কিপারের মতো। স্টোর কিপারের মতো, বাট খুবই ভালো একটা চাকরি। কমিউনিকেশন করতে হয়, মানুষ পড়াতে হয় অনেক বেশি। যে বলতে হয় যে না আমার কালকেই লাগবে, মানুষ তো অত সহজে দিতে যাবে না যে না আমাদের একটু দেরি হবে, 2 দিন দেরি হবে, বাট বলবেন যে না আমার কালকে আর্জেন্ট দরকার, আপনি দিতে পারবেন কিনা। ঠিক আছে, অনেকটা মার্কেটিং বলা যায়। যেমন আমরা যখন মার্কেটিং করি সবাই কিন্তু মার্কেটিং করে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পারা যাবে, এখন পারা যাবে। এখন হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করো যে আমরা কোন সেকশনে যাবো, তো এটাও একটা সেকশন সাপ্লাই চেইন, ঠিক আছে? তো মার্চেন্ডাইজার হওয়া কি কঠিন? না মাসের জায়গা কঠিন, ইজি, অনেক কিছু দিতে হয়, রেগুলেশন খুবই ইজি কাজ, মাসের যে কাজ, বাট একটু মানুষের প্রেশারটা একটু বেশি। কারণ হচ্ছে শিপমেন্টের ডেট তো তোমার হাতে, নির্দিষ্ট সময়ের আগে তোমাকে শিপমেন্ট দিতে হবে। শিপমেন্ট যদি না যায় সেক্ষেত্রে তোমার ড্রাইভার হবে না। কেমন জায়গা নিতে হয়েছে? কেমন ড্রাইভার মানে তোমার হচ্ছে তো একটা কস্ট আছে না, কস্টিং এর একটা বিষয়। তোমাদের মাসের জায়গায় গুরুত্বপূর্ণ যে কস্টিং করা লাগছে। কস্টিং বলতে ধরো কোন একটা তোমার হচ্ছে বায়ার তোমাকে বললো যে আমার 7,000 পিস হচ্ছে কাপড় লাগবে, 7,000 কথাই বললাম। তখন মার্চেন্ডাইজারের কাছে আসছে, মার্চেন্ডাইজার হিসাব করে, তখন আর প্রাইস দেয়। ধরো একটা শার্ট বানাতে কি লাগে, সেই অনুযায়ী বলবে যে ধরো 5 টাকা পার পিস, মনে করো যে একটা বাটনের দাম হচ্ছে 5 টাকা, তো ঠিক আছে 5 টাকা। শুধু খালি বাটন তো আর লাগে না, জিপার লাগে, মনে করো ধরো প্যান্ট বানাবে জিপার লাগে, অনেক কিছু লাগবে। সো প্রত্যেকটা একটা কস্ট হিসাব করে মার্চেন্ডাইজার, হিসাব করে ওরা দেখে যে আমি যদি ধরো গার্মেন্টসের উপর কি পরিমাণ কষ্ট। ধরো একটা শার্ট বানাতে লাগে হচ্ছে 250 টাকা, সাপোজ এটা বলছি 250 টাকা একটা লাগে। এখন মার্চেন্ডাইজার হিসাব করবে যে 250 টাকার মধ্যে আমার একটা শার্ট বলতে হবে, বাট 250 টাকা দিলে তো আর কোম্পানির লাভ হবে না। ওরা চিন্তা করবে 220 এর মধ্যে খরচ করতে হবে, 220 এর মধ্যে খরচ, কিন্তু আমাকে দেখাতে হবে 250 টাকা, তাহলে আমাকে 30 টাকা মতো লাভ থাকবে। তো মার্চেন্ডাইজার ওভার হিসাব করে যেটা কস্ট হয় তার থেকে আবার বেশি চায়, যে 250 টাকা করে দিতে হবে, আমাকে দিতে পারবেন কি, ঠিক আছে? ওরা দেখায় হিসাব, ওই 30 টাকা লাভ করে আর কি। এভাবে দেখে যে কোম্পানি বেনিফিট হয় কিনা। এই জন্য মার্চেন্ডাইজারদের খুবই কি হতে হয়, চালাক হতে হয়। ওরা হিসাব মতো করে দেখে যে কোম্পানির লাভ হয় কিনা, কোম্পানির লাভ না হলে তো ওরা রাখবে না। শিপমেন্ট কস্ট আছে, এয়ার কস্ট আছে, শিপমেন্টে তো অনেক ধরনের হয়, জাহাজে যায় একটা, ইয়ারে যায় একটা, ইয়ারে কস্ট কিন্তু বেশি। পার্থক্য বোঝা আসছে না? ইয়ার কস্ট কেন বেশি? কারণ ইয়ারে যাবে কি টাইম কম লাগলো, কি ব্যয়বহুল বেশি, এই জন্য কস্ট বেশি। এই জন্য জাহাজে গেলে কিন্তু টাইম লাগে বাট কস্ট কম। সো যখন জাহাজে শিপমেন্ট আগামীকাল, ও যেটা বললো যে স্যার কি ধরনের আমাদের হচ্ছে ক্ষতি হতে পারে, আগামীকাল হচ্ছে জাহাজের শিপমেন্ট, জাহাজ তো তোমার একটা নির্দিষ্ট টাইম দিয়েছে যে 1 মাসের মধ্যে ওই বন্দরে পৌঁছাবে। একদিন লেট মানে কি ও আরেকদিন পরে পৌঁছাবে। সো এই কস্টটা তো তোমাকে বিয়ার করতে হবে। তখন কি করা হয়, ড্যামারেজ দিতে হয়। ওই যে তোমার 220 টাকা করে বলছিল, 250 করে চাইছিল, হ্যাঁ, তখন ওরা কি করবে, এখানে আবার কষ্ট হচ্ছে কি ওরা আবার তোমাকে বাড়ায় দেবে, তখন এত লাভ দিতে চাইবে, তখন তুমি তাহলে 250 না 240 টাকা রাখেন, কারণ আমাদের তো কস্ট এদিকে আমাদের লস হয়ে যাচ্ছে, আপনি শিপমেন্টে দিতে পারলেন না নির্দিষ্ট টাইমে। এই জিনিসটা এই জন্য যারা মার্চেন্ডাইজিং জব করে তাদের একটা মানসিক প্রেশার, রাতের বেলা ফোন আসে যে কালকে তো শিপমেন্ট, এই প্রোডাক্টটা গেছে কিন্তু, তখন আপনাকে বলতে হবে যে না এই প্রোডাক্টটা এখন ডাইং এ আছে অথবা ফিনিশিং এ আছে, আজকে রাতের মধ্যে হয়ে যাবে, কালকে আমি ডেলিভারি দিতে পারবো। আর যদি না হয় কমপক্ষে 7 দিন আগে থেকে আপনাকে জানাই দিতে হবে যে এই প্রোডাক্টটা দেরি হচ্ছে, স্যার এটা একটু টাইম বাড়ায় নেন। এটাকে বলা হয় লিড টাইম। কি বলা হয় লিড টাইম? কত সাধারণত কেউ জানেন লিড টাইম কি? লিড টাইম কি বলেন, লিড টাইম কি আসলে? এগুলো জানা দরকার, দুদিন পর চাকরি করবেন, এগুলো আসলে যে শিপমেন্টের যে বিষয়টা বলেন, তখন কি এই টাকাটা কি মানে ড্যামারেজটা কি মার্চেন্ডাইজারের পকেটে দেবে না মার্চেন্ডাইজার কোম্পানির লস, কিন্তু চাপ আসবে, হয়তো তোমার চাপ চাকরি চলে দেবে। যেতে পারে বা কোনো লিড টাইম হচ্ছে কোটি টাকা দিলে আর মার্চেন্ডাইজার দাম দিবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা লিড টাইম হচ্ছে যদি দেশের মধ্যে হয়, ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং দিবা, এই লিড টাইমটা হচ্ছে 45 থেকে 60 দিন। কত? 45 থেকে 60 দিনের মধ্যে ধরো তুমি হচ্ছে ঢাকা থেকে প্রোডাক্টটা তুমি চট্টগ্রামে দিবা অথবা খুলনাতে দিবা। আর লিড টাইম যদি দেশের বাইরে হয় সেটা হচ্ছে 60 থেকে 120 দিন। মনে রাখবা তাহলে লিড টাইমটা কি? লিড টাইমটা হচ্ছে শিপমেন্ট ডেট। লিড টাইমটা কি? শিপমেন্ট ডেট। যদি দেশের মধ্যে হয়, অন্য দেশের মধ্যে হয় তাহলে হচ্ছে 45 থেকে 60 দিন। আর যদি দেশের বাইরে হয় 60 থেকে 120 দিন। ক্লিয়ার? এটা কি বলা হয়? লিড টাইম বলা হয়। এগুলো কি বলা নাই তোমরা? 4 মাস না? হ্যাঁ। কেউ পড়ায় না। 4 মাসের মধ্যে ডেলিভারি দিতে হবে।
4 মাসের মধ্যে ডেলিভারি দিতে হবে, এটা হচ্ছে লিমিটেড এগুলো তো দেশের বাইরে। করায় না কিছু না। এগুলো তো ফার্স্টেই আসছে আমাদের। এগুলোকে দরকার, আমি জানি না সেটা তোমাদের কিছু করানো হবে। আচ্ছা যাই হোক, যতটুকু জানলা এতটুকু। এখন আসলে কি বলছে, মেজর ড্রাইভার বিহাইন্ড মাইগ্রেটিং ফর মিলিটারি ফিক্সড, কি বলা হচ্ছে? আচ্ছা, military officer all throughout the world made considerable use of technical dexterity. Technical dexterity material combining nanotechnology and electronics. Nanotechnology সম্পর্কে ধারণা আছে? Nanotechnology কি আসলে? হ্যাঁ? তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম যে ন্যানোটেকনোলজি ন্যানোটেকনোলজি কি কোনটা বলো তো? যে টেকসই টেকনোলজি ক্ষুদ্র পার্টিকেল ইউজ করা হচ্ছে। এখন হচ্ছে আমাদের যে ক্যান্সারের যে সেলগুলো আছে, ক্যান্সারের সেলগুলো অতি ক্ষুদ্র, এটা কিন্তু চেক করে অনেকে পায় না। অনেকে দেখা যায় অনেক জায়গায় আমাদের আমরা বলি যে ইন্ডিয়ায় মাদ্রাসে গেছে ক্যান্সার ধরা পড়ে নাই, বাট সুস্থ হচ্ছে না কেন? এখন যে ক্যান্সারের সেলগুলো অনেক সূক্ষ্ম পরিমাণ। এই জন্য বললাম গত সেমিনারে একটা ক্লাস সেমিনার হচ্ছে ত্রিপুরিতে সেমিনার হচ্ছে, ওই বিজ্ঞানীরা আসছিল, ওরা একটা ল্যাবে কাজ করতেছে। কি কাজ করতেছে? এরা হচ্ছে এই যে ন্যানো টেকনোলজি আছে, এই ন্যানো টেকনোলজির মাধ্যমে ক্যান্সার যে সেলগুলো আছে এখানে দেখার চেষ্টা করতেছে যে এই সেলগুলো আসলে দেখা যায় কিনা। মানে এমনভাবে ওরা প্রয়োগ করবে যে পরবর্তীতে ক্যান্সারের সেল হলে তুমি দেখতে পারবে যে না আসলে ওর দেহে ক্যান্সারের সেলগুলো পাওয়া যাইতেছে। কারণ ম্যাক্সিমামে এখন ক্যান্সার ধরা পড়ে না কেন? কারণ ওই পর্যায়ে আমরা যে টেকনোলজিগুলো আছে ওই টেকনোলজিগুলো এখনো উন্নত হয় নাই, আমরা ওই পর্যায়ে এখন পর্যন্ত যাইতে পারি নাই। সেটা ধরা পড়ে কখন? ধরা পড়ে কখন? কোথায় ক্যান্সার। ধরা পড়ে না তখন এমনি বলে দেয় যে না জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, বাট শুরুতে ধরা পড়ে না। এখন হচ্ছে বিজ্ঞানীরা এই গবেষণা করতেছে, শুরুতে যদি আমি এই ন্যানো টেকনোলজির মাধ্যমে যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করে এই সেলগুলো ঢুকতে পারি তাহলে ইনিশিয়াল অবস্থায় আমি কিছু ট্রিটমেন্ট করতে পারবো। কারণ যতদূর আমি জানি ক্যান্সারের ট্রিটমেন্ট যদি ইনিশিয়াল অবস্থা করা হয় অনেকেই সুস্থ হয়, বাট ম্যাক্সিমাম সুস্থ হয় না, কেমন দিতে হয় মারা যায়। যে মানুষটা কেমন পর্যায়ে যায় ওই মানুষটা জীবন জীবিত থাকে না, আমার চোখের সামনে দেখে। কেমন পর্যন্ত যে মানুষটা যায় ও আর জীবিত থাকে না। আমার ফ্রেন্ড মা এখন বেঁচে অনেকে আছে, অনেকে বেঁচে থাকে, বাট ম্যাক্সিমাম মারা যায়। বেশিরভাগই এখন 99% মারা যায়। বেঁচে আছে তো আমার friend আচ্ছা, আরেকটা জিনিস যে মিলিটারি ড্রেসের ব্যাপারে যে জিনিসটা সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেক্টিভের কথা বললাম। ইউভি প্রোটেক্টিভ হইতে হবে, তারপর কি হইতে হবে, বুলেট প্রুফ হইতে হবে, ওয়াটার প্রুফ হইতে হবে, ঠিক আছে? এই ইউনিফর্মের বিষয়ে এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ন্যানো ফাইবার। এখন হচ্ছে কোথায় এখন হচ্ছে কি ন্যানো টেকনোলজি অনেক গবেষণা চলতেছে। এই ন্যানো টেকনোলজি আর হচ্ছে স্মার্ট টেক্সটাইল। তোমরা যারা এখন পড়াশোনা করা তোমাদের কিন্তু রিসার্চ করতে হবে। কি করতে হবে? রিসার্চ পেপার না থাকলে কিন্তু আগাইতে পারবে না। বিজনেসটা করবো কেমন কি করবো? হ্যাঁ, এই জন্য ছাত্রের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখনই সময় রিসার্চ করার, তুমি কিভাবে রিসার্চ করবা, কিভাবে শেখা যায়, এই স্যার একটু জিনিসগুলো আইডিয়া দিয়ে জানাচ্ছি। এই জিনিসগুলো নিয়ে আমরা যারা কাজ করি, আমি কাজ করি, তোমাদের রাফি স্যার কাজ করে, তোমাদের মোহাম্মদ স্যার কাজ করে, শাদু স্যার কাজ করে, সবাই আমরা কাজ করি। এই জিনিসগুলো নিয়ে অবশ্যই তোমাদের পড়াশোনা করলে হবে না, এগুলো নিয়ে গবেষণা করতে হবে। এবং আমি হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে আমি একটা সেমিনারে যাচ্ছি অনলাইনে, খুব রিসেন্ট। আমি হচ্ছে এই রিসার্চ নিয়ে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি একটা সেমিনারে আমি যোগদান করবো অনলাইনে। খালি শুনি স্যার কিন্তু রিসার্চ খালি তো শুনি রিসার্চ কিন্তু রিসার্চের প্রাথমিক পর্যায়টা কিভাবে শুরু করবো? রিসার্চ মানে হচ্ছে ইনোভেটিভ কোনো কিছু কল্পনা করা, ইনোভেটিভ তুমি আবিষ্কার করবে, ঠিক আছে? যেমন রিসেন্ট হচ্ছে সময় দরকার, তাদের দরকার স্পন্সর কে করবে? আপনি কাজ করেন, সবটা টাকা লাগে এমন, সবটা টাকা লাগে এমন। আপনি রিসার্চ করেন, আপনি রিভিউ পেপার বের করেন, রিভিউ পেপার মানে তো জানো এগুলো সম্পর্কে ধারণা, কিন্তু তুমি রেজাল্ট ভালো করলে হবে না। এগুলো জিনিস না জানলে তুমি তো আগেই বাদ। একটা আছে হচ্ছে রিসার্চ পেপার, হ্যাঁ আচ্ছা এটা বলে আজকে শেষ করে দিলাম। একটা হচ্ছে রিসার্চ পেপার আর একটা হচ্ছে রিভিউ পেপার। নাম শুনতে গেলে যায় না, আজকে মনে হয় শুনলাম। রিসার্চ পেপার হবে একটা রিভিউ দিয়ে দিবেন। আচ্ছা, রিসার্চ পেপার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে নতুনভাবে রিসার্চ পেপার মানে হচ্ছে এমন ধরো নতুন ইনোভেটিভ কিছু চিন্তা করবা, মানে ইনোভেটিভ মানে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করে ওই জিনিসটা তুমি কি করবা, সাকসেসফুল করবা, সেটা হচ্ছে রিসার্চ পেপার। আর রিভিউ পেপার মানে হচ্ছে এই রিলেটেড পেপার আছে, স্মার্ট টেক্সটাইল নিয়ে অনেকগুলো পেপার আছে, এই টেক্সটাইলের পেপারগুলোকে তুমি কি নতুন করে তোমার মতো করে সাজাবো, সেটা হচ্ছে রিভিউ পেপার। বা রিভিউ রিসার্চ পেপার মানে একটা নতুন ফলাফল আসবে, নতুন ফলাফল আসবে। যেমন আমি যেটা করছিলাম, যেটা আমাদের কাজ ছিল সেটা হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিনা জানি না,
আমার রিসার্চ পেপারটা এরকম ছিল যে আমরা কি করি স্কাউটিং ব্লিচিং করি না ডাইংয়ের ক্ষেত্রে, তখন আমরা কি করছি এই জিনিসটা আমরা করি নাই। এই জিনিসটা না করে আমরা কিভাবে তাহলে করতে পারি, এখানে একটা আইডিয়া আমরা খাটাইছিলাম। সেখানে আমরা কি করছিলাম, এরকম একটা কেমিক্যাল আছে, হ্যাঁ, TM120C, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল এজেন্ট। এগুলো হচ্ছে রিসার্চের ফসল। মাল্টি ফাংশনাল এজেন্ট, তখন আমরা কি করছিলাম যে স্কাউটিং এর ব্লিচিং এর জন্য আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি, ঠিক আছে। শুধু এটা ইউজ করি না, ডিক্রিজিং এজেন্ট ইউজ করি, সিকোয়েস্ট্রিং এজেন্ট ইউজ করি। তখন আমরা চিন্তা করলাম যে এই জায়গায় তো অনেকগুলো কেমিক্যাল লাগে, এই অনেকগুলো কেমিক্যাল ব্যবহার করলে তো অনেক কষ্ট বেড়ে যায়। তাহলে আমি এমন কিছু আবিষ্কার করতে পারি কিনা যে এই জিনিসগুলো লাগে না বাট এর মতো কাজ করবে। তাহলে আমার যদি ধরো 6টা কেমিক্যাল দেখা যাচ্ছে, একটা কেমিক্যাল দিয়ে কাজ হয়, তাহলে আমার জন্য ভালো নাকি খারাপ? ভালো। রিসার্চ মানে এটাই যে তুমি একটা তুমি মনে করো 6টা কেমিক্যাল নিয়ে কাজ করছো, 6টা কেমিক্যালে দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছো। আমি ওরা যদি একটা কেমিক্যাল ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে কি নতুন কিছু আবিষ্কার হয়ে গেল। রিসার্চটা এটাই। আমরা তখন কি করছিলাম, এগুলো ব্যবহার না করে এই একটা কেমিক্যাল আমরা ইউজ করছিলাম, এটা হচ্ছে পাউডারের মধ্যে একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা কি করে, এগুলো সব কেমিক্যালের মাল্টি ফাংশনাল এজেন্ট হিসেবে কাজ করে। তখন এই একটা কেমিক্যাল কি করে, এই একটা কেমিক্যাল ন্যাচারাল ইনফ্লুয়েন্সগুলো দূর করে দেয়। এই একটা কেমিক্যাল কি করে, ব্রাইটনেস বাড়ায় দেয়। এই একটা কেমিক্যাল অ্যাবসর্বেন্সিবিলিটি করে দেয়। মানে যতগুলো আমি কেমিক্যাল আগে ইউজ করতাম সবগুলো করা লাগবে না, খালি এই একটা কেমিক্যাল ব্যবহার করে আমি স্কাউটিং ব্লিচিং শেষ করে দিচ্ছি। এই পেপারটা, এই রিভিউ পেপারটা, এই রিসার্চ পেপারটা খুব দ্রুতই এর পাবলিকেশন হবে। আমার হচ্ছে জানালে আছে, এটা যদি হয় বাংলাদেশে এই প্রথম কোনো গবেষণা হবে, এর আগে এরকম কোনো গবেষণা হয়নি। আর এই রিসার্চের কাজে আমাদের সাহায্য করছে হচ্ছে পিএইচডি হোল্ডার, জাপান থেকে সার্জেন্ট টেকনোলজি কাজ করে আসছে, ডক্টর মাহবুবুল বাশার আমার স্যার। উনি দেশের বাইরে ডিগ্রি নিয়ে আসছে, পিএইচডি করে আসছে জাপান থেকে। স্যার এই কাজই হচ্ছে ন্যানো নিয়ে কাজ করে, ন্যানো টেকনোলজি। ওনার কাজই হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি করা। এই পেপারটা কাজ করছে আমি 4 বছর, অলমোস্ট এখন পর্যন্ত 4 বছর ধরে আমরা কাজ করতেছি। সো এই জন্য এটা ইউনিক হবে এবং আমার মনে হয় বাংলাদেশে এরকম নিয়ে এখনো কাজ হয় না। এটাই সর্বপ্রথম ইনোভেটিভ আইডিয়া, যেটা হচ্ছে বাংলাদেশে প্রথম হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের দোয়াতে এই পেপারটা খুব দ্রুত পাবলিকেশন হবে এবং তোমরা অবশ্যই দেখতে পারবে এই জিনিসগুলো আসলে কী হয়। এই জন্য বলি যে শুধু পড়াশোনা করতে হবে না, রিসার্চ নিয়ে কাজ করতে হবে। তোমাদের যে বয়স এই টাইমটা তোমার রিভিউ পেপার নিয়ে কাজ করতে হবে। রিভিউ পেপার কীভাবে লেখে, সাথে সাথে যোগাযোগ করবা, কথা বলবা, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইজি কাজ, খুবই ইজি কাজ। এটা সাথে সাথে কথা বলবে, যারা কাজ করে আমার মনে হচ্ছে ভালো কিছু হবে, ঠিক আছে। তোমরা যেহেতু টেক্সটাইলে পড়াশোনা করো, শুধু পড়াশোনা করলে হবে না, এগুলোতেও থাকতে হবে। ইনোভেটিভ আইডিয়া তোমাদের মাথা থেকে আসতে হবে, ঠিক আছে। অনেকে যেমন আম পাতা নিয়ে কাজ করতেছে, ন্যাচারাল গাছ, আম পাতা দিয়ে কাজ করতেছে, ইঁদুর নিয়ে কাজ করতেছে, অ্যান্টি মাইক্রোবায়াল টেস্ট, এগুলো অনেক জটিল বিষয়, তোমরা বুঝবে না, বাট এরকম ইনোভেটিভ আইডিয়াগুলো টেক্সটাইলে, ঠিক আছে, বুঝছো। সো এরপরে যদি কারো মনে হয় যে এগুলো সম্পর্কে জানবা, আমার সাথে যোগাযোগ করুন, আমি বাট এতটুকু বলে রাখি যে যেখানে যাও এগুলো লাগবে, যেখানে যাও না এগুলো লাগবে, বুঝছো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি যখন ভাইবা নিই তখন হচ্ছে আমাকে আপনি একটু ক্রস করো, একটু ক্রস করো। ক্রস করবো স্যার? হ্যাঁ, যাও। আরেকটা বলি, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ মিলিটারি টেক্সটাইল। মিলিটারি টেক্সটাইলের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে, সেই জিনিসগুলো আমরা একটু জানবো। এক নম্বরটা একটু আগে বললাম যে কি হইতে হবে, ইউভি লাইট রেজিস্ট্যান্ট হইতে হবে। ইউভি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট, বুঝছো। হ্যাঁ, যে আমাদের যে সূর্য থেকে তেজস্ক্রিয় যে রশ্মিটা আছে, এটা যেন কোনো প্রকার হার্ম না করে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আবার কি শুধু কি কন্ট্রোলটা অটো, মানে গন্ধটা আছে না, আমরা কাপড় যখন পরি তখন হচ্ছে কি গরমে যখন ঘেমে যায় তখন একটা দুর্গন্ধ হয়। ওদের কাপড়গুলো যেহেতু লং টাইম করতে হয়, যুদ্ধের জন্য যখন যায় তখন কাপড়ে যেন কোনো প্রকার দুর্গন্ধ না হয় সেভাবে কাপড়টা বানানো হয়, সে কথাটা বলা হয়েছে। ইট হ্যাজ বি বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল সবসময় বলি, বায়োডিগ্রেডেবল মানে কি সেটা বলছি, হ্যাঁ। তারপর বলছে ওয়াটার রিপ্লেন্ট অ্যান্ড ডিউরেবল, মানে পরবর্তীতে যেন আমি কি করতে পারি, ইউজ করতে পারি। কাপড়টা ধোয়ার পরে যেন এই কাপড়টা কি করে ডিউরেবল করা যায়, পুনরায় ইউজ করা যায়, সে কথা বলা আছে। তারপর তার বেবি শুট বেজ হবে, বললাম কেমিক্যালি প্রোটেকশন, বললাম যে নিঃশ্বাসে যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আমার একটা কাপড় বলে আমার মাথা মাথা দেখো না, ওটা যখন কাপড় পরিস নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতেছে, ভালো লাগতেছে না, এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই। তারপর বলছে মিলিটারি অ্যাপারেল শুড অলসো বি কিপ দেম ওয়ার্ম অ্যান্ড বার্ন, মানে যে গরম লাগাটা, এই গরম লাগাটা অনেকটা কমায় দেয় যে কাপড়, ওভাবেই তৈরি করা হয়। তারপর বলছে
there are many more parameters to consider while making military textile. এছাড়াও আরো অনেকগুলো প্যারামিটার আছে যে প্যারামিটারগুলো কি করা হয় খেয়াল রাখা হয় মিলিটারি টেক্সটাইল পোশাক তৈরির জন্য, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি তোমাদের পড়া। এর মধ্যে কোনো কোশ্চেন নাই, না? আর বিভিন্ন যে স্যার যে রাইটিং শুটগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো টেকনিক হ্যাঁ সবগুলো টেকনিক্যাল টেক্সটাইল। আগে তো এরকম ছিল না। হ্যাঁ আমি তো মাথা বলতে এখন তো অনেক ইয়ে আছে ইভেন যে আমরা যখন যে কাপড় হচ্ছে কাটে না, তোমরা তো দেখছো আগে কি অটোমেশনে আমরা যখন কাপড় কাটে তখন হচ্ছে কি করে মেটালের পরে ওগুলো কিন্তু টেক্সটাইলে টেকনিক্যাল টেক্সটাইলের ফসল না হলে তো আঙুল কাটে পড়ে যেত। মেটালের ব্যবহার করার ফলে কি হয় ওটা লাগলো তো কাটে না, ঠিক আছে? গ্লাসগুলো যে পরে ওগুলো কিন্তু এই টেকনিক্যাল টেক্সটাইল, ঠিক আছে? ইকুইপমেন্টগুলো, ঠিক আছে? এই হলো অবস্থা, ঠিক আছে?